আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যবস্থাপনা থেকে বিগত বছরে 2025-26 সেশনে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর বিশ্লেষণ করব এবং কোথা থেকে প্রশ্নগুলো এসেছে এবং কিভাবে সমাধান করব তা আজ এই ক্লাসের মাধ্যমে পুরো সমাধান করা হবে। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম এমসিকিউতে বলা হয়েছে যে পার্থক্যমূলক মজুরি প্রথা কে প্রবর্তন করে। তাহলে তো প্রশ্ন হলো যে পার্থক্যমূলক মজুরি প্রথাটা আসলে কি। সো এই প্রথা অনুযায়ী বলা হয়েছে যে একই কাজের ক্ষেত্রে সব কর্মীকে সমান মজুরি দেওয়া হবে না। কাজের অভিজ্ঞতা দক্ষতা অনুযায়ী একই কাজে বিভিন্ন ধরনের মজুরি প্রদান করা হবে। আর এই তত্ত্বটি দিয়েছিল বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে জনক রয়েছে এফ.ডব্লিউ.ডি. টেইলর। তিনি এই প্রথাটা প্রবর্তন করেন। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ক, অর্থাৎ এফ.ডব্লিউ. টেইলর। সো পরের এমসিকিউতে দেখা যাক। পরের এমসিকিউতে বলা হয়েছে যে নিচের কোনটি ব্যবস্থাপনার ব্যবসায়ের অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়। সো আমরা অপশনগুলো অ্যানালাইসিস করি। প্রথম অপশনে বলা হয়েছে যে মানব সম্পদ। হ্যাঁ, মানব সম্পদ এটা হচ্ছে আমাদের অর্থনীতি পরিবেশের উপাদান। দ্বিতীয় অপশন বলা হয়েছে বাজার। হ্যাঁ, বাজারও হলো অর্থনৈতিক পরিবেশের উপাদান। 3 নম্বর অপশনে বলা হয়েছে যে চাহিদা ও ভোগ। হ্যাঁ, চাহিদা ও ভোগ এটাও অর্থনৈতিক পরিবেশের উপাদান। লাস্টেরটাতে বলা হয়েছে দেশীয় অবস্থান। দেশীয় অবস্থান হলো এটা অর্থনৈতিক পরিবেশের উপাদান না, এটা হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে যে কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 2 এর সঠিক উত্তর হচ্ছে 4, অর্থাৎ দেশীয় অবস্থান। সো পরের স্লাইডে যাই। পরের স্লাইডে যে এমসিকিউটি রয়েছে সেটিতে প্রশ্নে বলা হয়েছে যে জোড়াময় শিকল নীতি নিম্নোক্ত কোন বিষয়ের সাথে সম্পর্কিত। জোড়াময় শিকল মূলত আমাদের যে হেনরি ফেল রয়েছে, তিনি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে 14টি নীতি রয়েছে ওই 14টি নীতির মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ নীতি হলো জোড়াময় শিকল, যার সাহায্যে আমরা কর্তৃত্ব প্রবাহ এই বিষয়টি সম্পর্কিত। অর্থাৎ কর্তৃত্ব প্রবাহ, অর্থাৎ আমাদের যে 3 এর সঠিক উত্তর হচ্ছে অপশন 2, কর্তৃত্ব প্রবাহ। সো এমসিকিউ যে 4-এ বলা হয়েছে যে সমবায় সমিতির মুনাফার কত অংশ বাধ্যতামূলকভাবে, এটা টাইপিং মিস হয়েছে, বাধ্যতামূলকভাবে সংরক্ষিত তহবিলে জমা রাখতে হয়। সো মূলত যে সমবায় সমিতির যে নীতিমালা রয়েছে সেখানে বলা হয়েছে যে আমার যে পরিমাণ মুনাফা হবে তার থেকে হলো সংরক্ষিত তহবিলে 15% রাখতে হবে, আর বাকি 3% আমাদের উন্নয়ন তহবিলে রাখতে হবে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 15%। অপশন কতে 10, 20, 10 হবে না, 10 হবে না, খ 20% এটাও হবে না, অপশন 3 হ্যাঁ 15%। অর্থাৎ আমাদের বাধ্যতামূলক সংরক্ষিত তহবিলে জমা রাখতে হবে 15%। সো 5 নম্বর এমসিকিউতে চলে এসেছি। সো 5 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে ব্যবসার প্রাথমিক কাজ কি। প্রাথমিক কাজ, সো ব্যবসার প্রথম কাজ কি? আগে আমাকে উৎপাদন করতে হবে, অর্থাৎ রূপগত উপযোগ সৃষ্টি করতে হবে। সো অপশন ক, এটার সঠিক উত্তর রয়েছে প্রথম অপশনই, অপশন ক, উৎপাদন। অর্থাৎ ব্যবসার প্রধান কাজ হচ্ছে উৎপাদন। সো 6 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে কোনটি সবচেয়ে প্রাচীন সংগঠন কাঠামো। বলছে প্রাচীন সংগঠন কাঠামো। আমরা জানি সবচেয়ে প্রাচীন সংগঠন কাঠামো হলো সরলরৈখিক সংগঠন কাঠামো, এবং এটা গঠন পদ্ধতি অনেক সহজ। তার মানে আমাদের যে 6 নম্বর এমসিকিউ বলা হয়েছে যে প্রাচীন সংগঠন কাঠামো, এটার সঠিক উত্তর হচ্ছে সরলরৈখিক সংগঠন কাঠামো। সো 7 নম্বর এমসিকিউতে চলে এসেছি। 7 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে আখ হতে চিনি উৎপাদন কোন ধরনের শিল্পের অন্তর্গত। সো প্রথম অপশন দেখি সংযোজন শিল্প। এখন সংযোজন শিল্পটা কি? যে শিল্পে প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গা থেকে আনা হয় এবং সংযুক্ত করে একটা নতুন প্রোডাক্ট তৈরি করা হয়, সেটাকে সংযোজন শিল্প বলা হয়। যেমন ধরুন কোনো একটা গাড়ি তৈরি করা হবে, বিভিন্ন দেশ থেকে প্রোডাক্ট এনে ওই গাড়িটাকে অ্যাসেম্বলি করে নতুন একটা
কি বলো কাঠ তৈরি করা হয়। তার মানে এটা হলো সংযোজন শিল্প। তাহলে প্রক্রিয়া ভিত্তিক শিল্প কি? প্রক্রিয়া ভিত্তিক শিল্প হলো বিভিন্ন ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যেই শিল্পটাকে পরিবর্তন করা হয় সেটা হচ্ছে প্রক্রিয়া ভিত্তিক শিল্প। আর 3 নম্বরে কি বলেছে? যৌগিক শিল্প। যৌগিক শিল্পটা হলো বিভিন্ন ধরনের উপাদান মিলে যখন একটা নতুন পণ্য সৃষ্টি করা হয় তখন সেটাকে যৌগিক শিল্প বলে। যেমন আমরা বলতে পারি সাবান, যেমন আমরা বলতে পারি কি সাবান, সাবানে বিভিন্ন ধরনের পদার্থ উপাদান মিলে তৈরি করা হয় যার কারণে এটা যৌগিক শিল্প। আর বিশ্লেষণ শিল্প কি? ধরুন কোনো একটা বিষয়কে বা কোনো একটা পদার্থকে যখন ওই যে উপাদান দিয়ে গঠিত হয়েছে উপাদানগুলো থেকে যদি আলাদা করে দিই তখন সেটাকে বলা হয় বিশ্লেষণ শিল্প। যেমন আমরা বলি অপরিশোধিত তেল, অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল, অর্থাৎ খনিজ থেকে যখন তেলটা সংরক্ষণ করা হয় তখন সেটা ক্রুড অয়েল থাকে এবং ওই তেলটাকে বিশ্লেষণ শিল্পের মধ্যে দিয়ে কেরোসিন, তারপর আরও বিভিন্ন ধরনের যে ডিজেল, এগুলো আলাদা করা হয়, যেটা হচ্ছে কি বিশ্লেষণ শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত। তার আমাদের প্রশ্নে বলা হয়েছে যে আখ হতে চিনি উৎপাদন কোন ধরনের শিল্পের অন্তর্গত। তার মানে দেখি যে আখ হলো একটা ম্যাটেরিয়াল থেকে আমরা চিনি উৎপাদন করছি, তার মানে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে, প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রক্রিয়া শিল্পের অন্তর্গত। অর্থাৎ আমাদের যে এমসিকিউ যে 7 নম্বর রয়েছে এটা সঠিক উত্তর হচ্ছে 2, প্রক্রিয়া ভিত্তিক শিল্প। তো 8 নম্বর এমসিকিউ, 8 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক, শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক এটা মুখস্থের জিনিস। তো শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনককে বলা হয় রবার্ট ওয়েন। বলা হয় কাকে? রবার্ট ওয়েনকে শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয় রবার্ট ওয়েন। তো পরবর্তী এমসিকিউতে বলা হয়েছে যে নিচের কোন ব্যবসার নিবন্ধন ঐচ্ছিক? কি বলা হয়েছে? যে নিবন্ধনটা ঐচ্ছিক। তো সমবায় যে সমিতির আছে এটা নিবন্ধন কিন্তু বাধ্যতামূলক করা হয়, বাধ্যতামূলক নিবন্ধন, বাধ্যতামূলক। পরের অপশনটিতে রয়েছে পাবলিক লিমিটেড কোম্পানি, এটাও কিন্তু বাধ্যতামূলক, মানে যত সব যৌথ মূলধনী কোম্পানি রয়েছে সবগুলোই কিন্তু নিবন্ধন বাধ্যতামূলক। কিন্তু যে অংশীদারি ব্যবসায় কারবার রয়েছে এটা কিন্তু নিবন্ধন কিন্তু ঐচ্ছিক, অর্থাৎ যে যারা পার্টনার রয়েছে, ব্যবসায় যারা পার্টনার রয়েছে তারা চাইলে নিবন্ধন করতেও পারে, নাও করতে পারে। তার মানে কোন ব্যবসার নিবন্ধন ঐচ্ছিক? সেটা হলো অংশীদারি কারবার। পরের 10 নম্বর যে এমসিকিউতে প্রশ্নে বলা হয়েছে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে। আগেই প্রথমে এক এমসিকিউতে বলেছিলাম যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয় টেইলরকে, FWD টেইলর। কই আছে? এবার হ্যাঁ, অপশন সিতে আছে FWD টেইলর। এটা খুবই সহজ প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে, পরের স্লাইডে যে 11 নম্বর প্রশ্ন সেটা বলেছে যে সমবায় সমিতির বন্টনযোগ্য মুনাফা হতে মুনাফার শতকরা কত ভাগ উন্নয়ন তহবিলে জমা রয়েছে? উন্নয়ন তহবিলে জমা দেওয়ার পরিমাণ। সো প্রিভিয়াস একটা প্রশ্নে বলছিলাম কত টাকা, দেখি প্রিভিয়াস যে প্রশ্নটা আমরা চেক করি। এখানে বলা হয়েছে যে কত টাকা সংরক্ষিত তহবিলে জমা রাখতে বলা হয়েছে। আর পরের প্রশ্নটা বলা হয়েছে যে আমাদের উন্নয়ন তহবিলে, তার মানে আমরা সংরক্ষিত যে তহবিলে জমা রাখি 15% আর উন্নয়ন তহবিলে জমা রাখি আমরা 3%। তার মানে 11 সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ক 3%। সো 12 নম্বর এমসিকিউতে চলে এসেছি। 12 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে কোন ধরনের শেয়ারের জন্য শেয়ার হোল্ডারদের অর্থ পরিশোধ করতে হয় না? অর্থ পরিশোধ করতে হয় না। সো অপশন থেকে রাইট শেয়ার কোনটা? যেই শেয়ার ধরে নাও একটা প্রতিষ্ঠান বাজারে তার ভালো অবস্থান রয়েছে, সো সে চিন্তা করছে নতুন শেয়ার ইস্যু করবে। এই ক্ষেত্রে যে বিদ্যমান যে শেয়ার হোল্ডার আছে তারা নিজেদের স্বার্থ দাবি করতে পারে, এর জন্য ওই যতটুক শেয়ার ছাড়বে তার অধিকাংশ বা অর্ধেকের বেশি পুরাতন শেয়ার হোল্ডারদের ক্রয়ের অধিকার দেওয়া হয়, সেটাই হচ্ছে রাইট শেয়ার। এই শেয়ার
ক্রয় করার ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারের অর্থ পরিশোধ করতে হয় বোনাস শেয়ার। অপশন 2 কি আছে? বোনাস শেয়ার। অর্থাৎ বোনাস শেয়ার কি হয়? শেয়ার হোল্ডারদের অর্থ পরিশোধ করতে হয় না, বরং অর্থের বিনিময়ে শেয়ার দেওয়া হয়। অর্থাৎ আমাদের নগদ অর্থ পরিশোধ করতে হয় না, হলো বোনাস শেয়ারে। তার মানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার বোনাস শেয়ার। সাধারণ শেয়ারে অর্থ পরিশোধ করতে হয়, অগ্রাধিকার শেয়ার অর্থ পরিশোধ করতে হয়, অর্থাৎ এটা হবে না। তার মানে 12 সঠিক উত্তর হচ্ছে বোনাস শেয়ার। তো 13 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে পাবলিক লিমিটেড কোম্পানির পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম পরিচালকের সংখ্যা। সো পাবলিক যে লিমিটেড কোম্পানি আছে তার পরিচালক সংখ্যা হচ্ছে 3 জন। কিন্তু যদি বলতো যে প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা যদি বলতো, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যদি প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে পরিচালক কতজন? তার পরিচালক কিন্তু 2 জন, আর পাবলিকের পরিচালক 3 জন। সো পরের স্লাইডে যে প্রশ্ন রয়েছে ওটা বলেছে ব্যবস্থাপনার কোন নীতি দ্বৈত অধীনতা অনুমোদন করে না? দ্বৈত অধীনতা জিনিসটা কি? যখন একজন অধীনস্থ কর্মকর্তা একাধিক বা 2-এর অধিক ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে যদি আদেশ ও জবাবদিহিতা করে থাকে তাহলে সেটাকে বলা হয় দ্বৈত অধীনতা। যেইটা হলো আমাদের হলো যে 14টা নীতি দিয়েছে যে হেনরি ফেল, তার যে আদেশের ঐক্য সেই নীতির বিপরীত হিসেবে কাজ করে। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে আদেশের ঐক্য। আদেশের ঐক্য বলা হয়েছে যে একজন অধীনস্থ কর্মকর্তা শুধুমাত্র একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট জবাবদিহিতা করতে বাধ্য রয়েছে, যা সম্পূর্ণ দ্বৈত অধীনতার বিপরীত। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক, দ্বৈত অধীনতা। ক, আদেশের ঐক্য। 15 নম্বর এমসিকিউতে চলে এসেছি। সো 15 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে বর্জ্য পরিশোধন প্ল্যান্ট স্থাপন করলে পরিবেশকে কোন ধরনের দূষণ থেকে রক্ষা করা যায়? দেখো, বর্জ্য পরিশোধন প্ল্যান্ট, যদি পরিবেশে কোনো একটা কারখানা বা প্ল্যান্ট বর্জ্য ব্যবস্থাপনা না থাকে, তাহলে অবশ্যই বর্জ্যগুলো যদি মাটিতে পড়ে তাহলে মাটি দূষণ হবে, পানিতে পড়লে পানি দূষণ হবে, পানি যে জীবিকা প্রবাহ সেটা নষ্ট হয়ে যাবে, আর হলো বায়ু দূষিত হবে, দুর্গন্ধ সৃষ্টি হবে। তা মানে মাটি পানি না, শব্দ দূষণ হয় না। মূলত বর্জ্য সংশোধন প্ল্যান্টে যদি ভালো করে হয় তাহলে শব্দ দূষণ হয় না, পানীয় মাটি দূষণ হয়, হ্যাঁ এটা দূষণ হয়, বায়ু দূষণ হয়। কিন্তু 4 নম্বর অপশনে মাটি, বায়ু, পানি সবগুলোই দেওয়া আছে। তার মানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে অপশন 4। তার মানে 15 উত্তর হচ্ছে অপশন 4। তো 16 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে চুক্তির অবর্তমানে অংশীদারগণ ব্যবসায়ের মুনাফা কিভাবে বণ্টিত হয়? দেখো, চুক্তিতে যদি উল্লেখ না থাকে যে অংশীদারগণ কোন অনুপাতে তারা মুনাফা বন্টন করবে, তখন সেটা হয় সমান হারে, অর্থাৎ সমহারে তখন মুনাফা বন্টন করা হয়, যদি চুক্তিতে কোনো কারণে উল্লেখ না থাকে। তার মানে 16 উত্তর হচ্ছে অপশন ক, সমান হারে বা সমহারে। তো 17 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে পাবলিক লিমিটেড কোম্পানির কোন বিষয়টি লিমিটেড? সো লিমিটেড শব্দটি দ্বারা বোঝানো হয়েছে যে শেয়ার হোল্ডারের যে দায় রয়েছে সেই দায়টা সীমাবদ্ধ, সেটাই নির্দেশ করা হয়েছে লিমিটেড দ্বারা। তার মানে অপশন কতে দেখি শেয়ারের সংখ্যা না, শেয়ারের সংখ্যা সীমাবদ্ধ না, মূলধনও না, পরিচালকের সংখ্যা না, শেয়ার হোল্ডারের দায়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন 4। তার মানে 17 উত্তর হচ্ছে অপশন 4, শেয়ার হোল্ডারের দায়। তো 18 নম্বর এমসিকিউতে বলেছে যে নাবালক অংশীদারকে কোন ধরনের অংশীদার বলা হয়? কাদের? নাবালক অংশীদারকে। সো নাবালক অংশীদার মূলত সীমিত অংশীদার, কারণ তাদের দায় সীমাবদ্ধ থাকে, অর্থাৎ যে বিনিয়োগকৃত মূলধনের অতিরিক্ত তাদেরকে দায় বহন করতে হয় না। তার মানে নাবালক অংশীদারদের দায় কিরকম হয়? সীমিত হয়, তাই এইরূপ অংশীদারকে বলা হয় সীমিত অংশীদার। তার মানে সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ সীমিত অংশীদার। অর্থাৎ নাবালকরা মূলত সীমিত অংশীদার বলা হয়।
আর 19 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে নির্দেশনাকে প্রশাসনের কি বলা হয়। সো নির্দেশনাকে প্রশাসনের হৃৎপিণ্ড বলা হয়, হৃৎপিণ্ড বলা হয়। আর এই যে এই কথাটা, এই উক্তিটা করেছে কে? মার্শাল ই ডিমক। মার্শাল ই ডিমক। তো নির্দেশনাকে প্রশাসনের যে হৃৎপিণ্ড বলা হয়, কথাটি কে বলেছে? যে মার্শাল ই ডিমক। সো সর্বশেষ এমসিকিউতে চলে এসেছি। সো এই এমসিকিউতে বলা হয়েছে যে সমচ্ছেদ বিন্দু বলতে কি বোঝায়। সো আগে জানতে হবে যে সমচ্ছেদ বিন্দুটা কি। সো সমচ্ছেদ বিন্দু হলো এমন একটি বিন্দু যে বিন্দুতে আমাদের মোট আয় ও মোট ব্যয় সমান হয়, অর্থাৎ এর মাধ্যমে বোঝা যায় যে প্রতিষ্ঠান লাভ না লসে আছে। অর্থাৎ এই বিন্দু, যে সমচ্ছেদ বিন্দু, এই বিন্দুটা যদি হাই হয় তার মানে বোঝা যায় প্রতিষ্ঠান লাভে আছে। আর এই বিন্দুর চেয়ে, মানে বলতে চাচ্ছি যে এই যে সমচ্ছেদ বিন্দু, একটা বিন্দু গ্রাফের মাধ্যমে একটা বিন্দু থাকে যেখানে বোঝা যায় যে এইটা হলো ধরে নাও একক ইউনিট সেল, ইউনিট বিক্রয়, আর এই বিন্দুতে আমার আয় ও ব্যয় সমান হয়। আর এই বিন্দু থেকে যদি আমার বিক্রয় বেশি হয় তাহলে আমার লাভ হয়, আর এই বিন্দু থেকে যদি বিক্রয় কম হয় এদিকে আসে তাহলে আমার ক্ষতি হয়। তার মানে এই বিন্দুতে বোঝানো হয়েছে আমার আয় ও ব্যয় সমান, অর্থাৎ আয় ও ব্যয় সমান কত? অপশন 2-এ। অর্থাৎ বিশেষ সঠিক উত্তর হচ্ছে অপশন বি। সো এই ছিল আজকের ক্লাসটি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। তোমাদের সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম রয়েছে। সো মনোযোগ সহকারে ক্লাসগুলো করবা। এই পেজে আরও এই ধরনের কন্টেন্ট দেওয়া হবে যাতে তোমাদের প্রস্তুতি আরও বেটার হোক এবং মজবুত হোক। সো এই পেজটা ফলো করবা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।